হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো WBSSC প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 1999 থেকে 2022 সিরিজ। এর মধ্যে হিস্ট্রি পাস 2001-এর প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখি। কৌটিল্য কোন সময় অর্থশাস্ত্র রচনা করেন? গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কী? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রণাদাতা চাণক্য বা বিষ্ণুগুপ্ত কৌটিল্য নাম নিয়ে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ থেকে মৌর্য রাজতন্ত্রের আদর্শ, মৌর্য যুগের শাসন, রাজস্ব, সমাজ, গুপ্তচর ব্যবস্থা, ওই সময়কার রীতিনীতি, রাজক্ষমতা, জনগণের স্বাধীনতা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে মৌর্যদের সম্পর্কে ইতিবৃত্ত পাওয়া যায়। গ্রন্থটির রচয়িতা বা সময়কাল নিয়ে বিতর্ক থাকলেও এর ঐতিহাসিক মূল্য সম্বন্ধে মতভেদ নেই। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল মূলত সাম্রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিদ্রোহ দমন এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন ও ভরণ পোষণের জন্য। এছাড়াও তিনি বাজার দর নিয়ন্ত্রণ ও রাজস্ব ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে সুসংহত করতে চেয়েছিলেন। এছাড়াও প্রজাবর্গের উন্নতি সাধন ছিল তার অর্থনৈতিক সংস্কারের নৈপথ্যে। পরবর্তী প্রশ্ন, দেওয়ানি বলতে কী বোঝায়? কোন সালে কার কাছ থেকে কে দেওয়ানি লাভ করে? ব্রিটিশ আমলে দেওয়ানি বলতে মূলত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকারকে বোঝাতো। 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম সন্ধির দ্বারা ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে এলাহাবাদে চুক্তি করে তাকে রাজ্য ফিরিয়ে দেন। নবাব কোম্পানিকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেন। কারা এবং এলাহাবাদ জেলা দুটি কোম্পানির হাতে ছেড়ে দেন। 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা বাংলার রাজস্ব থেকে সম্রাট বার্ষিক 26 লক্ষ টাকা পাবেন। কারা ও এলাহাবাদ জেলা দুটি সম্রাটকে দেওয়া হবে। এইসবের বিনিময়ে সম্রাট কোম্পানিকে বাংলা, বিহার আর উড়িষ্যা দেওয়ানি দেন। ওকে, তো বোঝা গেল এটা। তো এখানে দেখবে দুটো সন্ধি হয়, এলাহাবাদের প্রথম সন্ধি, দ্বিতীয় সন্ধি, দুটো সন্ধি কিন্তু একই বছরে হয়। ওকে, তো এখানে হয়তো প্রশ্ন এরম দিতে পারে যে দেওয়ানি লাভ কটা সন্ধির মাধ্যমে, কোন সন্ধিতে দেওয়ানি লাভ করে ইংরেজরা 1765। তো সেখানে তোমরা উত্তর তো দেখতেই পাচ্ছ কী আছে কেটে কেটে। আবারও বলছি, আগের দিনও করাচ্ছে, এখনও করাচ্ছে, আগামী দিনে যে কোশ্চেন অ্যান্সারগুলো করাবো এই ব্রড কোশ্চেনগুলো, এখানের মধ্যে কি হবে, এগুলো থেকে কেটে কেটে কোশ্চেন থাকলে পড়ে থাকলে কি হবে, সুবিধা তোমাদেরই। কেননা ওখান থেকে হট করে কোনো কোশ্চেন দিয়ে দিলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন বোনাপার্টের পতনের প্রধান তিনটি প্রধান কারণ উল্লেখ করো। নেপোলিয়ন বোনাপার্টের পতনের প্রধান তিনটি কারণ হলো: 1 নম্বর, রাশিয়া অভিযান ব্যর্থতা 1812, প্রচণ্ড ঠান্ডা ও রুশ গেরিলা আক্রমণের ফলে বিপুল সৈন্যহানি হয়। 2 নম্বর, ইউরোপীয় দেশগুলির বিরোধী জোট, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া প্রভৃতি দেশ মিলে একাধিকবার তার বিরুদ্ধে জোট গঠন করে। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত সাম্রাজ্য বিস্তার ও যুদ্ধনীতি, ইউরোপ জয় করার উচ্চাকাঙ্ক্ষা ও লাগাতার যুদ্ধ তার শাসনকে দুর্বল করে তোলে। এই যে দেখো একটা জায়গায় আছে প্রচণ্ড ঠান্ডা, রুশ গেরিলা আক্রমণ, এখানে আরেকটা জিনিস রাখতে হবে, এই আক্রমণের সময় রাশিয়া প্রথম কি নিয়েছিল না, পোড়ামাটির নীতি। কি না, তার সীমান্তবর্তী এলাকা বেশ কিছুটা এলাকার যে জিনিসপত্র, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া সব ধ্বংস করে দিয়েছিল, যাতে এমনকি রাস্তাঘাটও কেটে দিয়েছিল, সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল, যাতে নেপোলিয়নের সেনাবাহিনী বা ফরাসি সৈন্যবাহিনী যাতে রাশিয়ার অভ্যন্তরের দিকে যেতে না পারে। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা দেখতে পাই ইংল্যান্ড এই নীতিটা নিয়েছিল কি না, জাপান যখন ভারতে আক্রমণ করা আশঙ্কা ছিল 1942 সাল নাগাদ, তখন এই একই রকম নীতি নিয়েছিল যে ভারতের যে প্রান্তীয় এলাকা, যেখানে মানে পোর্ট এরিয়া বা আশেপাশে যেখানে জাপানিরা যেখান দিয়ে ঢুকবে, কারণ জলপথ দিয়ে আসবে, স্থলপথ দিয়ে থরি অতটা আসতে পারবে, তো সেক্ষেত্রে এই পোড়ামাটির নীতি নিয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনকে কিভাবে ব্যাখ্যা করা হয়? সুদীর্ঘ উজ্জ্বল অস্তিত্ব বিকিরণের পর সিন্ধু সভ্যতার পতনের কারণ নিয়ে ঐতিহাসিকরা দ্বিধা বিভক্ত।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পণ্ডিতরা মনে করেন আবহাওয়ার পরিবর্তন, ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন, পরিণতিতে বৃষ্টিপাত হ্রাস ও কৃষি সংকট, মরুভূমির বিস্তার, নদীর গতিপথের পরিবর্তন, পৌরশাসনে অধঃপতন, বন্যা, ভূমিকম্প, বন্ধ্যাত্ব ও বৈদেশিক আর্যদের আক্রমণ এর প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন, কেন করেছিলেন? 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। সকল ধর্ম সম্প্রদায়দের মধ্যে সমাচরী ঐক্য প্রতিষ্ঠার জন্যই দিন ই ইলাহি প্রবর্তন করেন। এই ধর্মটি বা ধর্মমতটি ছিল বিভিন্ন ধর্মের উপাদানগুলি একটি সমন্বয়, যার মূল লক্ষ্য ছিল ধর্মীয় সহনশীলতা ও ঐক্যের প্রসার ঘটানো। এখানে বিভিন্ন ধর্মের উপাদানগুলি, বা একটা কথা বলে রাখি, এখানে ইসলাম, হিন্দু, তারপরে জৈন বৌদ্ধদের নীতি, পারসিক যে ধর্মীয় রীতি, খ্রিস্টান ধর্মীয় রীতি, এইসব ধর্মীয় রীতি থেকে কিছু কিছু জিনিস ছিল, ইসলামিক ছিল, তারপরে নরজ প্রথা, এগুলোর মধ্যেও কিছু কিছু প্রথা এই দিন ই ইলাহির আন্ডারে ইনক্লুড করেছিল মহামতি আকবর। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে 3 জন নেতার নাম উল্লেখ করো। কোন কোন অঞ্চলে বিদ্রোহ ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে 3 জন নেতা ছিলেন নানা সাহেব, কুনওয়ার সিং, তাতিয়া তোপি, বেগম হজরত মহল ও ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এরা যথাক্রমে কানপুর, বিহারের জগদীশপুর, গোয়ালিয়র, অযোধ্যা, ঝাঁসি প্রভৃতি অঞ্চলে তারা কি করেছিল, নেতৃত্ব দিয়েছিল এবং এই বিদ্রোহ ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল। তো এইগুলো দেখে রাখবে। মহাবিদ্রোহ আমি তিনজন কি আমি 5-6 জন আরও বেশি দিতে পারতাম, অত দিলাম না, আরও দুটো এক্সট্রা দিলাম, তোমরা দেখে রেখো। এবং এখান থেকে অতি অবশ্যই প্রশ্ন আসে যে বিহারের জগদীশপুর থেকে কিংবা নানা সাহেব কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল, এটসেট্রা। পরবর্তী প্রশ্ন, কি কারণে ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল? এই সম্মেলনে আগত 2 মুখ্য প্রতিনিধির নাম কি? নেপোলিয়নের পতনের পর পুনর্গঠনের মাধ্যমে ইউরোপের রাজকীয় শক্তিগুলোকে সংহত করাই ছিল ভিয়েনা সম্মেলন আহ্বানের মূল উদ্দেশ্য। তাছাড়া ফ্রান্স যাতে ভবিষ্যতে আর কোনোদিন ইউরোপের রাষ্ট্রীয় ব্যবস্থাকে তছনছ করে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল। দুটো প্রতিনিধিটা বলে দিই, এখানে একটু বাদ গেছে। দুটো প্রতিনিধি কে কে ছিল? মূল দুটো প্রতিনিধি হিসাবে মনে রাখতে হবে, তাদের পপুলারিটি বা তাদের ওখানে যে আসছিল, তাদের যে নজরকাড়া আবির্ভাব, সেটার ওপর কি না অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক, প্রধানমন্ত্রী তো বটে, একে আবার চ্যান্সেলরও বলা হয়। অস্ট্রিয়ার রাজা কিন্তু ছিল প্রথম ফ্রান্সিস, ওকে, এই সময়। আর আরেকজন দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন, সেটা হচ্ছে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ওকে। পরবর্তী প্রশ্ন, পাল যুগে শিক্ষা, সাহিত্য এবং শিল্পের উৎকর্ষের কয়েকটি উদাহরণ দাও। পাল আমলের শিক্ষা যে একটি উন্নত পর্যায়ে পৌঁছেছিল তার উল্লেখযোগ্য নিদর্শন হলো নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। যদিও নালন্দা আগে প্রতিষ্ঠা হয়ে গেছে, এই সময় সাহিত্যের উন্নতির প্রমাণ নানা প্রশস্তি বা তাম্রশাসন, যেমন ধর্মপালের খালিমপুর তাম্রশাসন ও দেবপালের নালন্দা তাম্রশাসন। পাল যুগের শিল্পের অন্যান্য নিদর্শন পাহাড়পুরের মন্দির ও নানা স্তূপ এবং মন্দির গাত্রে ভাস্কর্য নিদর্শন ও চিত্রকলা, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবেন। নালন্দা কিন্তু গুপ্ত যুগে হয়েছিল, বারবার বলছি। তোমরা এটা এখানে আছে বলে মনে করে দেবে অনেকে যে স্যার বলেছেন এই পাল যুগে, তো পাল যুগটাকে টিক মেরে দে, একদম না, ভুল হবে। এখানে কি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বলেছে, কিন্তু পাল যুগে দেখো উন্নত পর্যায়ে পৌঁছেছিল। বিক্রমশিলাটা এই সময় হচ্ছে এবং আস্তে আস্তে পরবর্তী যত সম্রাট পাল্টাচ্ছে তত আরও উন্নতির দিকে যাচ্ছে, ওকে। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেব অনুসৃত এমন 3টি নীতির উল্লেখ করো যা মুঘল সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর হয়েছিল। ঔরঙ্গজেব অনুসৃত মুঘল সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর 3টি নীতি হলো: ক, তিনি প্রজাতে যেসব করের বিলোপ সাধন করেছিলেন তা মুঘল সাম্রাজ্যের পক্ষে মঙ্গলজনক ছিল না। খ, ঔরঙ্গজেবের প্রশাসনিক ব্যর্থতা এবং গ, তার বৈদেশিক নীতির ব্যর্থতা। এখানে নীতিগুলো বলতে কি, তার অ্যাডমিনিস্ট্রেশনে তো আছেই, তার বৈদেশিক নীতি, বা এখানে অনেকে বলে যে রাজপুত যে নীতিটা, রাজপুত নীতি, আকবরের রাজপুত নীতি আর তার রাজপুত নীতির মধ্যে কম্প্যারিজন করে বলা হয়েছে তার রাজপুত নীতি আকবরের মতো অত ভালো ছিল না। এক্ষেত্রে যদুনাথ সরকার, তারপরে সতীশচন্দ্র, ধরো অনেকের তর্ক বিতর্ক থাকে। এছাড়া মারাঠাদের সাথে যে নীতিটা নিয়েছিল ওদের সাথেও সৎ ব্যবহার ছিল না। এই সময় দেখতে পাবে যে ঔরঙ্গজেবের সময় শিবাজি কি হচ্ছে, উত্থান ঘটছে।
এগুলির নানা কারণের সঙ্গে যৌথভাবে মুঘল সাম্রাজ্যের পতন নিশ্চিত করেছিল। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সঙ্গে স্বদেশী আন্দোলনের যোগসূত্র কী? বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল? আধুনিক রাজনীতিতে অভিজ্ঞ বাঙালি নেতারা জানতেন শুধু জনসভা, প্রস্তাব গ্রহণ, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের মনে কোনো রেখাপাত করবে না। ব্রিটিশ শক্তিকে আঘাত করতে হলে একদিকে বিলাতি পণ্যদ্রব্য বর্জন ও অন্যদিকে স্বদেশী সামগ্রীর উৎপাদন ব্যবস্থা নিতান্তই প্রয়োজন। ফলে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলনে পরিপূরক হয়ে ওঠে স্বদেশী আন্দোলন। 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। এই দিন কী করা হয়, কিভাবে না, ভারতের রাজধানী তোমরা কম বেশি সকলেই জানো কলকাতায় ছিল। ব্রিটিশ আমল থেকে মানে 1772 থেকে 1911 পর্যন্ত ছিল, তার আগে তো ছিলই, 1772 আগে। 1911 12ই ডিসেম্বর এই দিন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত গোষ্ঠীভুক্ত দেশগুলোর নাম লেখো। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বহুবার এইগুলো পরীক্ষায় বিভিন্ন রকম পরীক্ষায় আসে। দেখো বলেছে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী যেটাকে বলে, ঠিক আছে বাংলায়। এখানে কি কি দেশ আছে? জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়া। এই অস্ট্রিয়া হাঙ্গেরিটা আছে, আসলে এই হাঙ্গেরি অস্ট্রিয়া সাম্রাজ্যের আন্ডারে তখন ছিল, তো সেই জন্য এটাকে একসাথে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য বলা হতো। আর অপরদিকে কি ছিল ট্রিপল অ্যালায়েন্সের বিপরীতে? ট্রিপল আতাত বা ট্রিপল এতাত কি না, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করেছিল। কতই না 1918 সালে উইড্রো উইলসন যে সময় ওই ঘোষণাপত্র দিচ্ছিলেন 14 দফা দাবি, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র আসছে। যদিও প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে। একটা এই সময় দেখবে 1918 দিকে জার্মানির সাথে একটা সন্ধি স্বাক্ষর হচ্ছে রাশিয়ার, সোভিয়েত রাশিয়ার, কি ব্রেট লিটোভস্কি সন্ধি। এই সন্ধি খুব তাড়াতাড়ি পরে বা খুব শীঘ্রই সোভিয়েত রাশিয়া চেঞ্জ হয়ে মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে মুভ আউট করছে। প্রথমের দিকে শুধু রাশিয়া ছিল, জারতান্ত্রিক সময় রাশিয়া নাম ছিল। 1917 নভেম্বর বিপ্লবের পর সোভিয়েত রাশিয়ার নামকরণ হয়। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? এই প্রস্তাবের তাৎপর্য কী? 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয়, যেখানে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র বা পাকিস্তান গঠনের দাবি উত্থাপন করা হয়। এটি দ্বিরাষ্ট্র বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে ভারতের বিভাজনের পথ প্রশস্ত করে। 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে এই প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব মানে প্রথমে তো পাকিস্তান প্রস্তাব নিয়েছিল, এটা লাহোর অধিবেশনে। এই প্রস্তাব পুরোপুরিভাবে মর্যাদা পাচ্ছে কি না ভারত ভাগের মাধ্যমে। এই 1947 জুন মাসে কি লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করছে যে ভারত স্বাধীনতা হবে বা কিছু, তারপরেই আস্তে আস্তে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ভারত আর পাকিস্তান নামে দুটো পৃথক রাষ্ট্রে। যার ফলশ্রুতি দেখতে পাই 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট পাকিস্তান নামে আত্মপ্রকাশ করছে এবং স্বাধীনতা লাভ করছে। এবং তার ঠিক পরবর্তী দিন অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাচ্ছে প্রায় 200 বছরের অধীনতা থাকার পর। পরবর্তী প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কী ছিল? ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার আগে তার রাজনৈতিক ও শাসনতান্ত্রিক কাঠামো সম্পর্কে বড়লাট লর্ড ওয়াভেল 1945 খ্রিস্টাব্দের 14ই জুন ভারতীয় নেতাদের সামনে যে প্রস্তাবগুলি রেখেছিলেন সেগুলিকে একত্রে ওয়াভেল পরিকল্পনা বলা হয়। এখানে বলা হয় সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে একটা অন্তর্বর্তী সরকার দেশ শাসন করবে, তবে ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত সময় প্রতিরক্ষার দায়িত্ব ইংরেজরাই পালন করবে। পরবর্তী প্রশ্ন, কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? ওই সময় প্রাশিয়ার রাজা কে ছিলেন? জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে যুদ্ধগুলি হয়েছিল সেগুলির মধ্যে 3টি হলো ক 1864 খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, খ 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে স্যাডওয়ার যুদ্ধ, এবং গ ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ 1870-71 খ্রিস্টাব্দতে। ওই সময় প্রাশিয়ার রাজা ছিলেন চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম, যিনি পরবর্তীকালে কী হন, নাম নেন কাইজার প্রথম উইলিয়াম। এবং তার একজন বিখ্যাত প্রধানমন্ত্রী ছিল বা চ্যান্সেলর ছিল, যাকে বলা হয় ইউরোপের কূটনীতি জাদুঘর
কে না অটো ভন বিসমার্ক। আর কূটনীতির রাজপুত্র বললে অনেক জায়গায় বলা হয়, এটা নিয়ে কনফিউশন থাকে, তবুও একটা সার্বজনমতে যে মতামত দেওয়া হয় সেটা হচ্ছে যে প্রিন্স মেটার্নিককে বলা হয় রাজপুত্র, আর জাদুঘর বলা হয় এই বিসমার্ককে। একে আরেকটা কথা বলা হয় অনেস্ট ব্রোকার বা সাধু দালাল। ওকে, পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাফোর্ড ক্রিপস কে ছিলেন? কি প্রস্তাব নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন? স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস ছিলেন ব্রিটিশ সরকারের লেবার পার্টির সদস্য। তিনি একটি প্রস্তাব নিয়ে ভারতবর্ষে আসেন। এই প্রস্তাব হলো ভারতের সার্বভৌম ক্ষমতা ভারতীয়দের হাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই প্রস্তাব দেশ রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকারই হাতে রেখেছিল। ফলে ক্রিপসের প্রস্তাব কোনো রাজনৈতিক দলের মনোপুত হয়নি। এটি একটা কথা বলে রাখি, এখানে এটা যে প্রস্তাবটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে এই প্রস্তাবটা নেওয়া হয়েছিল। স্ট্র্যাফোর্ড ক্রিপস কে ছিলেন আর এই ক্রিপস প্রস্তাবে কারা কারা ছিল, তোমরা একটু আরও ইনফরমেশান দেখো, ওগুলো দেখে যেও, সেগুলো কাজে লাগবে। আর এখানে ডোমিনিয়ন একটা মর্যাদা বলেছিল, তো এই যেহেতু ভারতের হাতে দেওয়ার প্রয়োজন নয় এই কথাটা বলাতে পরবর্তীকালে কি হয়, এর প্রত্যুত্তরে ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। মহাযান এবং হীনযান বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যগুলি কী কী? মহাযান ও হীনযান বৌদ্ধ ধর্মের মধ্যে প্রধান পার্থক্য লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিতে নিহিত ছিল। কীরকম দৃষ্টিভঙ্গি না, মহাযানরা মূর্তি পুজোয় বিশ্বাসী, অন্যদিকে হীনযানরা মূর্তি পুজোর ঘোর বিরোধী। মহাযানরা গৌতম বুদ্ধের জীবনী অনুসরণ করে, অন্যদিকে হীনযানরা গৌতম বুদ্ধের বাণী অনুসরণ করে। ভারতের মগধ ছাড়া বাকি অংশে অর্থাৎ চীন, তাইওয়ান সমগ্র পৃথিবীতে মহাযানদের দেখা যায়। অন্যদিকে ভারতের মগধ, শ্রীলঙ্কা ইত্যাদি স্থানে হীনযানদের দেখা যায়। অশোক ছিলেন মহাযান ধর্মমতে বিশ্বাসী, অন্যদিকে কনিষ্ক ছিলেন হীনযান ধর্মমতে বিশ্বাসী। তো এই হলো মহাযান হীনযান বৌদ্ধ ধর্মের মধ্যে বেসিক ডিফারেন্স। এছাড়াও জৈন ধর্মের যে শ্বেতাম্বর দিগম্বর পার্থক্য, এগুলো দেখে যাও, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আল বেরুনি কে ছিলেন? সমকালীন ভারতবর্ষ সম্পর্কে তার মতামত গুরুত্বপূর্ণ কেন? আল বেরুনির প্রকৃত নাম আবু রিহান। তিনি ছিলেন সুলতান মাহমুদের সহচর ও রাজ জ্যোতিষী। তিনি 1017 খ্রিস্টাব্দতে মাহমুদের সঙ্গে ভারতে আসেন এবং পাঞ্জাব অঞ্চলে দীর্ঘদিন বাস করেন। ওই সময় তিনি সংস্কৃত সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে বেশ কিছু সংস্কৃত গ্রন্থ আরবীয় ভাষায় অনুবাদ করেন। ভারতীয় দর্শন, ধর্ম, গণিত, চিকিৎসাবিদ্যা প্রভৃতি সম্বন্ধে তিনি যথেষ্ট জ্ঞান লাভ করেন। অত্যন্ত সহানুভূতিশীল দৃষ্টি নিয়ে সে সময়ে ভারতীয় হিন্দুদের আচার আচরণ, রীতিনীতি, সামাজিক ও রাষ্ট্রীয় সংগঠন প্রভৃতির পর্যবেক্ষণ করে ওই সব কিছু সম্পর্কে তার কিতাব উল হিন্দ গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তার গ্রন্থের নাম কি? কিতাব উল হিন্দ। তাই অল বেরুনির বিবরণীকে ভারতকোষ বলা হয়। গান্ধী লবণকে স্বদেশী আন্দোলনের মুখ্য উপলক্ষ্য করেছিলেন কেন? আগের দিনও দেখবে, আগে একটা ক্লাসে আমি যে আমার ভিডিওটা আছে ওখানে দেখবে এইরকমই একটা কোশ্চেন, যে লবণকে নিয়ে কেন গুরুত্বপূর্ণ বা সামথিং কিছু এরকম ছিল, যে ব্রিটিশ বিরোধী হিসাবে কেন ব্যবহার করেছিলেন গান্ধীজি। তো দেখো উত্তরটা বলেছে, গান্ধীজি বোঝাতে চেয়েছিলেন যে সুযোগ থাকা সত্ত্বেও ভারতীয়রা লবণ তৈরি করতে পারে না, তাদের বিদেশি শাসকদের কর দিয়ে লবণ কিনতে হয়। এই কর ছিল অত্যন্ত অন্যায্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটা বড় বোঝা ছিল। এটা ছিল একটি সাধারণ জিনিস যা সহজেই সাধারণ মানুষ ব্যবহার করতে পারত এবং এর মাধ্যমে ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেত। পরবর্তীকালে আমরা দেখতে পাবো লবণ আইন ভঙ্গ করে কি ইংরেজরা একচেটিয়া এতদিন করতো, এবার ভারতীয়রাও তৈরি করে। এই সময় একটা ঘটনা ঘটে, ডান্ডি মার্চ, তার খুব শীঘ্রই পর আইন অমান্য আন্দোলন, ঘটনাগুলো পরপর আসতে থাকে। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল, বা এটাকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধে আশু কারণ কী ছিল বা তাৎক্ষণিক কারণ কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়া হাঙ্গেরির অন্তর্গত বসনিয়া প্রদেশের রাজধানী সেরাজেভো শহরের প্রকাশ্য দিবালোকে অস্ট্রিয়ার রাজকুমার ফ্রান্সিস ও তার পত্নী সোফিয়া অততায়ীর হাতে নিহত হয়। এর কিছুদিন বাদে এই অস্ট্রিয়া আর কি সার্বিয়াকে দায়ী করে এবং কয়েকটা দফা চাপায়
বলা হয় যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে এরকম কিছু একটা ঘটনা আছে যে তার মধ্যে তাকে উপযুক্ত জবাব দেওয়া হয়। উপযুক্ত জবাব সন্তোষজনক না হয় অস্ট্রিয়া তা এই ঘটনা 1 মাস পর সার্বিয়া কী করে অ্যাটাক করে, এবং অস্ট্রিয়াকে সাপোর্ট করে জার্মানি, সার্বিয়াকে সাপোর্ট করে রাশিয়া, এবং এক এক করে কি হয় ওই ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক, বুলগেরিয়া এইসব দেশগুলো এই জড়িয়ে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। আজকে তোমাদের 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী দিন আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।